হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে টিস্যু, যেটাকে বাংলায় বলা হয় কলা। এই টিস্যু সাধারণত দু প্রকার, একটা প্ল্যান্ট টিস্যু, একটা অ্যানিম্যাল টিস্যু। প্ল্যান্ট টিস্যু মানে উদ্ভিদ কলা, অ্যানিম্যাল টিস্যু মানে প্রাণী কলা। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্ল্যান্ট টিস্যু, বা যেটাকে বাংলায় বলা হয় উদ্ভিদ কলা। আমরা এর আগে সেল চ্যাপ্টারটা পড়েছি, কারণ সেল চ্যাপ্টার না পড়লে কলা বা টিস্যু চ্যাপ্টারটা বোঝা যায় না। তো সেল চ্যাপ্টার ডিটেলসে পড়েছি, তো তোমরা কলা চ্যাপ্টার ইজিলি বুঝতে পারবে। ক্লাস নাম্বার 4। আর আমি আবারও বলছি, আমি টিস্যু চ্যাপ্টার কলা চ্যাপ্টারে যা পড়াবো তার বাইরে কোনো কোশ্চেন তোমাদের যাবে না। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, কোথাও কোনো স্কিপ করো না। দরকার হলে স্পিড বাড়ি নাও, তাও ঠিক আছে, কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? তো চলো আজকের উদ্ভিদ কলা এই চ্যাপ্টারটা স্টার্ট করা যাক। দেখো, সর্বপ্রথম তোমাদের একটা কথা বলি, আমরা যে সেল চ্যাপ্টার পড়েছিলাম, সেল চ্যাপ্টার আমরা কি পড়েছিলাম, যে যত সজীব বস্তু আছে পৃথিবীতে, সমস্ত সজীব বস্তু কোষের সমন্বয়ে গঠিত, আমরা পড়েছিলাম। এবং আমরা এটাও জেনেছিলাম সেল সম্পর্কে, কালারটা চেঞ্জ করিনি, তোমাদের বুঝতে পারবে সেল সম্পর্কে কেন এই আমরা আরেকটা জিনিস পড়েছিলাম, যে আমাদের বডির, দেখো সর্বপ্রথম একটা জিনিস তো আমরা প্রথমেই বলেছিলাম, যে সেল থেকে বা কোষ থেকে কি তৈরি হয়? টিস্যু। টিস্যু মানে কি? কলা তৈরি হয়। এবং কলা থেকে আমাদের তৈরি হয় কি বলেছিলাম? অর্গান, মানে এক একটা অঙ্গ তৈরি হয়। যেমন সেল বাংলা অর্থ কোষ, টিস্যু অর্থাৎ কলা, অর্গান মানে হচ্ছে আমাদের এক একটা অঙ্গ। যেমন আমাদের হৃৎপিণ্ড, আমাদের কিডনি, আমাদের লিভার, এক একটা অর্গান আছে। তো অর্গান টিস্যু থেকে তৈরি হয়। অর্গান থেকে তৈরি হয় অর্গান সিস্টেম। অর্গান সিস্টেম, ঠিক আছে? আর অর্গান সিস্টেম থেকে তৈরি হয় কি? অর্গানিজম, বা বলতে পারো মানে একটা পুরো মানুষ তৈরি হলো, একটা জীব তৈরি হলো, বা বলতে পারো অর্গানিজম বলতে পারো। তো এইভাবে সিস্টেমটা তৈরি হয়। তো এই সেল, আমি কি বলেছিলাম, যে আমাদের প্রত্যেকটা বডির এক একটা যে অর্গান আছে, সেটা তো অনেকগুলো সেলের সমষ্টি। তো এই প্রত্যেকটা সেলের আলাদা আলাদা ভূমিকা আছে। তার যে কাজ সেই অনুযায়ী সেই সেলের আকৃতি হবে, আকার হবে, কার্যক্ষমতা হবে, সমস্ত আলাদা আলাদা। যেমন আমি যদি অ্যামিবার কথা বলি, ভালো করে বুঝবে কিন্তু, ঠিক আছে? আমি এটা টিস্যু সম্পর্কেই বলছি, যা বলছি। যদি আমি যেটা প্ল্যান্ট টিস্যু, অ্যানিম্যাল টিস্যু, আমি টিস্যুর ইন্ট্রোডাকশনটা বলছি, যে টিস্যু জিনিসটা কি। যদি আমি অ্যামিবার কথা বলি, অ্যামিবা একটা মাত্র কোষ। ওই একটা কোষ দিয়ে সে খাদ্য গ্রহণ করে, সে তার চলন সম্পন্ন হয়, তার গ্যাসের আদান প্রদান হয়, তার রেচন কার্য হয়, সমস্ত কিছু। কিন্তু আমি যদি বহুকোষী কথা বলি, বহুকোষী মানে কি? যে অনেকগুলো কোষ দিয়ে তৈরি, তাই তো? তো তার দেখো, আমি দুটো জিনিস ভালো করে ক্লিয়ার করছি। অ্যামিবার যেহেতু একটা মাত্র কোষ, এরা যেহেতু এক কোষই, তাই এর কোষের কোনো ডিফারেন্স নেই, যে এই কোষ এই করবে, ওই কোষ ওই করবে, সেই কোষ এই করবে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু যারা বহুকোষী, যেমন মানুষ, গরু, কুকুর, ছাগল, ভেড়া যারা আছে, যারা বহুকোষী, তাদের কিন্তু সমস্ত কোষ, মানে প্রত্যেকটা কোষের আলাদা আলাদা কিছু কর্ম আছে, আলাদা আলাদা তাদের আকৃতি আছে, আলাদা আলাদা তাদের সিস্টেম আছে, সমস্ত কিছু আলাদা আলাদা। আর এই কাজগুলো করে কিভাবে? না, বিভিন্ন কোষগুচ্ছ দ্বারা। সিঙ্গেল ধরো এ একটা কোষ, 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 এই কোষগুলো ধরো সেম কাজ, তো সেমভাবে এদের একটা গুচ্ছ বানানো হয়, কোষগুচ্ছ। আবার ধরো ডিফারেন্ট টাইপের আরেকটা কোষ, একটা কোষ, একটা কোষ, একটা কোষ, একটা কোষ, একটা কোষ, একটা কোষ, এদের আলাদা কাজ। তো এই কোষগুচ্ছ নিয়ে একটা মানে এদের একটা কোষগুচ্ছ, এদের একটা কোষগুচ্ছ, এই কোষগুচ্ছ দ্বারা আলাদা আলাদা কার্য সম্পাদন হচ্ছে। তো প্রতিটি কোষগুচ্ছ একটা একটা নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করছে বিশেষ দক্ষতার সঙ্গে। এই যে এক একটা কোষগুচ্ছ, এই কোষগুচ্ছগুলোকে বলা হয় টিস্যু বা কলা। বোঝা গেল? যেমন দেখো, আমি কিছু এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বোঝাই। যেমন আমি যদি আমাদের মানবদেহে আমি যদি পেশি কোষের কথা বলি, কিসের কথা বলবো? পেশি কোষ। তো পেশি কোষগুলো কী হয়, আমি সমস্ত নোট আছে এখানে, নোট বোঝার আগে এগুলো বোঝার চেষ্টা করো। পেশি কোষগুলো কী হয়? সংকুচিত হয়, শিথিল হয়, সংকুচিত হয়, শিথিল হয়। তার ফলে কি ঘটে? না, দেহের চলন ঘটে। আমি যদি স্নায়ু কোষের কথা বলি, স্নায়ু কোষের কাজ কি? না, বার্তা বহন করে, এক জায়গা থেকে অপর জায়গায় বার্তা বহন করে। আমি যদি রক্তের কথা বলি, রক্তের কাজ কি? না, রক্তের অক্সিজেন, খাদ্য, হরমোন, বিভিন্ন বর্জ্য পদার্থ, এগুলো কি করে? পরিবহন করে নিয়ে যায় এক স্থান থেকে অন্য স্থানে। তো পেশিকোষের যে সমস্ত কোষগুচ্ছ দিয়ে তৈরি, মানে অনেকগুলো কোষগুচ্ছ দিয়ে তৈরি, তো তার যে সিস্টেম আলাদা। স্নায়ু কোষের কাজ হচ্ছে বার্তা বহন করা, তো এখানে যে কোষগুলো আছে যে সমষ্টি দিয়ে তৈরি, তার আলাদা, রক্তের আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস দিয়ে তৈরি আছে। ঠিক সেই রকমই প্রাণীর মতনও উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার, কারণ উদ্ভিদও বহুকোষী। উদ্ভিদের যে সংবহন কলা আছে, দেহের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সংবহন কলার মাধ্যমে কি হয়? আমরা পড়াবো আজকে উদ্ভিদ কলার মাধ্যমে, জানবে তোমরা
খাদ্য রস যায়, জল পরিবহন হয়। তো সেই জন্য আমি আগের দিন তোমাদের কি পড়েছিলাম, ডিভিশন অফ লেবার, মানে শ্রম বিভাজন পরিলক্ষিত হয় উদ্ভিদের ক্ষেত্রেও, পেশি কোষের ক্ষেত্রেও। ঠিক আছে, তো এই যে কোষগুচ্ছকে আমরা এখন থেকে কি বলবো, কলা বলবো। কোষগুচ্ছ কি বলবো, কলা। এই কলাগুলো এমনভাবে গঠিত হয় বা এমনভাবে সজ্জিত হয় বা মানে এমন স্থানে অবস্থান করে তারা যেন তাদের বেস্ট পারফরমেন্স দেয়। বেস্ট পারফরমেন্স মানে সর্বাধিক দক্ষতার সঙ্গে কাজ করতে পারে। ঠিক আছে, চলো। তো আমি যদি এবারে কলার যদি সংজ্ঞা বলতে হয় বা কলা কাকে বলে বলতে, আমরা বলতে পারবো যে গঠনগতভাবে, কার্যগতভাবে, দুটো লাইন মনে রাখবে ভালো করে, গঠনগতভাবে এবং কার্যগতভাবে একই প্রকারের, একই কোষ, একগুচ্ছ কোষ সংগঠিত হয়ে যেটা গঠন করে সেটাই হচ্ছে কলা। বোঝা গেল? তাহলে যখনই কলা, ধরো সাপোজ বলছি আমার কিডনি আছে, কিডনি অনেকগুলো কলা দিয়ে গঠিত, তো ওই যে কলা তার ভেতরে যে কোষগুচ্ছ আছে তাদের এই দুটো কমন থাকবে, গঠনগত এবং কার্যগতভাবে তারা এক হবে। তার সঙ্গে কিন্তু অন্য কোনো অর্গানের, অন্য কোনো অঙ্গের কিন্তু কোষের মিল পাবে না, তাদের গঠনগত আলাদা হবে, কার্যগতভাবে আলাদা হবে। কিন্তু যেখানে একটাই অর্গান থাকবে, যেখানে একটাই অর্গান থাকবে, সেই অর্গানটা যে কোষগুচ্ছ নিয়ে তৈরি, যে কলা নিয়ে তৈরি, সেখানে সমস্ত কোষের গঠনগত ও কার্যগতভাবে তারা সেম হবে। বোঝা গেল? এটা থেকে কোশ্চেন এসেছে গ্রুপ ডিতে, সেই জন্য এতবার ধরে বলা। দেখো কি বলা আছে না, সব সজীব বস্তু কোষের সমন্বয়ে গঠিত। এককোষী জীবের ক্ষেত্রে একটি মাত্র কোষের জীব সমস্ত মৌলিক কাজ সম্পূর্ণ করে। উদাহরণ হিসেবে আমি বা এগুলো তোমাদের পড়ালাম, আমি নোট দিয়ে দেবো, তোমরা পড়ে নেবে, এগুলো এক জিনিস বারবার রিপিট করে লাভ নেই। নেক্সট দেখো, সরি এখানে আরও কিছু নোট আছে, দেখে নেবে। মানবদেহ পেশি কোষগুলো সংকুচিত শিথিল হয়ে, এগুলো কিন্তু একটা যে লাইন আছে এনসিআরটি না, একটা লাইন থেকে কিন্তু তোমাদের কোশ্চেন দেবে, মানে লাইন তুলে তুলে কোশ্চেন দিয়ে দিচ্ছে কিন্তু এবারে কিন্তু, হ্যাঁ। তো সাবধান, তো প্রত্যেকটা লাইন এনসিআরটি লাইন আমি নোট দেওয়ার পর সব থেকে ভালো হয় বলেছি খাতার মধ্যে নোট বানালে, আদারওয়াইজ এই প্রত্যেকটা লাইন তোমাদের পড়তে হবে। চলো নেক্সট টপিক দেখো। বলে স্যার অনেক তো হলো, এবার উদ্ভিদ কলা সম্পর্কে পড়ছি, উদ্ভিদ কলার সম্পর্কে কিছু বলুন। দেখো আমি উদ্ভিদ কলাতে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন তোমাদের করতে চাই, যেটা 2022 গ্রুপ ডিতে আসা প্রশ্ন। আমি যদি বলি যে উদ্ভিদ, প্ল্যান্ট আর অ্যানিম্যাল, মানে প্রাণীদের যে কলা আছে, যে টিস্যু আছে, তারা কি একই প্রকার হবে? উত্তর হচ্ছে না। কেন হবে না? কারণ হচ্ছে প্ল্যান্ট সবসময় কি হয় না, একটা জায়গাতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, একটা জায়গাতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু অ্যানিম্যালের ক্ষেত্রে কি, অ্যানিম্যাল কিন্তু সচল, তাকে খাবারের সন্ধানে এক স্থান থেকে অপর স্থানে কিন্তু যেতে হয়। ঠিক আছে, তো প্ল্যান্টের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব, প্ল্যান্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে টিস্যুটা সেটা আমরা কি পাবো না, ডেড সেল পাবো। সরি, যদি কোষের ক্ষেত্রে বলি তাহলে আমরা কি পাবো না, ডেড পাবো, মৃত কোষ পাবো। কিন্তু অ্যানিম্যালের ক্ষেত্রে আমরা যেটা পাবো ম্যাক্সিমামটা হচ্ছে আমরা লিভিং সেল পাবো। লিভিং সেল মানে যেটা জীবন্ত কোষ, সজীব কোষ পাবো, এর ক্ষেত্রে মৃত কোষ পাবো। এবার স্যার কলার সঙ্গে সম্পর্ক কী? কারণ কোষ মিলেই তো কলা তৈরি হয়। তো এখানে যদি আমি ডেড সেল পাই, তার মানে কি এখানে এনার্জির প্রয়োজন নেই, তার মানে কি এখানে এনার্জির প্রয়োজন নেই। তার জন্য প্ল্যান্টের ক্ষেত্রে কি হয়, প্ল্যান্টের বেশি মাত্রায় ডেড সেল থাকার জন্য প্ল্যান্টের এনার্জি বেশি প্রয়োজন হয় না। কিন্তু অ্যানিম্যালের ক্ষেত্রে এনার্জি বেশি প্রয়োজন হয়, কারণ হচ্ছে তার যে কোষগুলো ম্যাক্সিমামটাই সজীব এবং সেটা দিয়েই কলা গঠিত হয়েছে। ঠিক আছে, আমরা দেখব যে প্ল্যান্টের ক্ষেত্রে যেহেতু এক জায়গায় দাঁড়িয়ে থাকে, সেই জন্য এই প্ল্যান্টের ক্ষেত্রে এমন কিছু কোষ, একগুচ্ছ কোষ দিয়ে কলা তৈরি হয় যেটা কিনা ভার বহন করতে পারবে। অ্যানিম্যালের ক্ষেত্রে সেটা নয়। আরও কিছু আমরা পার্থক্য দেখতে পাই, যে অ্যানিম্যালের যে বৃদ্ধি বা উদ্ভিদের যে বৃদ্ধি, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো এই জন্য কখনোই প্ল্যান্ট আর অ্যানিম্যালের যে টিস্যু আছে কখনো সেম কিন্তু নয়। ঠিক আছে, আমি তোমাদের এই স্লাইডের মাধ্যমে উদ্ভিদ কলা সম্পর্কে যত প্রকার প্রশ্ন হয় এই একটা স্লাইডের মাধ্যমে আমি তোমাদের কমপ্লিট করে দিচ্ছি। ভালো করে এই স্লাইডটা বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, তারপর তো আমরা স্টেপ বাই স্টেপ একটা পার্ট পড়বো। ঠিক আছে, দেখো প্রথম কথা হচ্ছে উদ্ভিদ কলা সাধারণত দুভাগে বিভক্ত। একটা হচ্ছে ভাজক কলা আর একটা হচ্ছে স্থায়ী কলা। পুরো পার্থক্য এখানে লিখে দিচ্ছি, পার্থক্য নয় মানে ডিভিশন পুরো লিখে দিচ্ছি, আর এই ডিভিশনের বাইরে কোশ্চেন আসে না। ভাজক কলা যদি আমি ইংলিশ নাম বলি, অনেক সময় ইংলিশও দিয়ে দেয়, জানা দরকার, না দিলেও জানা দরকার। মেরিসমেটিক টিস্যু, MERISTEMATIC, মেরিসমেটিক টিস্যু। আর স্থায়ী কলার ইংলিশ হচ্ছে পার্মানেন্ট টিস্যু, পার্মানেন্ট টিস্যু। ঠিক আছে স্যার, ভাজক কলার কি আরও ভাগ আছে? অবশ্যই ভাজক কলার ভাগ আছে। ভাজক কলাকে তিন ভাগে ভাগ করা যায়, ভাজক কলাকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অগ্রস্ত ভাজক কলা, লেখা আছে সেই জন্য আমি লিখছি না এখানে। দু নম্বরে হচ্ছে
পার্শ্বস্থ ভাজক কলা, আর 3 নাম্বার ভাগ হচ্ছে নিবেশিত ভাজক কলা। এই অগ্রস্থ ভাজক কলাকে বলা হয় ইংলিশে এপিক্যাল মেরিস্টেম, পার্শ্বস্থ ভাজক কলাকে বলা হয় ল্যাটারাল মেরিস্টেম এবং নিবেশিত ভাজক কলাকে বলা হয় ইন্টারক্যালারি মেরিস্টেম। তুই বলি স্যার স্থায়ী কলার ভাগ আছে, অবশ্যই স্থায়ী কলাকে মেনলি দুভাগে ভাগ করা যায়। দুটো ভাগ, 1 নাম্বার ভাগ হচ্ছে সিম্পল পার্মানেন্ট টিস্যু মানে সরল স্থায়ী কলা, ঠিক আছে, আর 2 নাম্বার ভাগ হচ্ছে জটিল স্থায়ী কলা যেটাকে বলা হয় কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, ঠিক আছে। সিম্পল পার্মানেন্ট টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্কেলেনকাইমা, আর জটিল স্থায়ী কলাকে 2 ভাগে ভাগ করা হয়, জাইলেম ফ্লোয়েম। স্যার এইভাবে বুঝতে পারছি না, আমাদের পুরো ছক করে দেখাতে হবে। চলো তোমাদের আমি ছক করে দেখিয়ে দিচ্ছি। ছক করে দেখানোর আগে চলো তোমাদেরকে ছকটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। আগে তোমাদের ছকটা দেখাই, দেখো এদিকে চলে এসো। আমি তোমাদের প্রথমেই কি বললাম যে উদ্ভিদ কলাকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভাজক কলা, একটা হচ্ছে স্থায়ী কলা। ভাজক কলার কটা ভাগ বললাম? 3টে ভাগ, ভালো করে নোট ডাউন করে রাখো। 3টে ভাগ, একটা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা। অগ্রস্থ ভাজক কলাকে বলা হয় এপিক্যাল মেরিস্টেম, পার্শ্বস্থ ভাজক কলাকে বলা হয় ল্যাটারাল মেরিস্টেম, নিবেশিত ভাজক কলাকে বলা হয় ইন্টারক্যালারি মেরিস্টেম। স্যার এগুলোর কী কাজ আছে, কীরকম কীরকম দেখতে হয়, কীরকম কী ডিটেলসে পড়বো, একটা ভাগ পড়বো। আগে ভাগটা জানো। স্থায়ী কলা এর 2টো ভাগ, একটা হচ্ছে সরল স্থায়ী কলা আর একটা হচ্ছে জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলাকে 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, 3 নম্বরে হচ্ছে স্ক্লেরেনকাইমা। আর জটিল স্থায়ী কলাকে 2 ভাগে ভাগ করা হয়, জাইলেম আর ফ্লোয়েম। ভাগ সম্পর্কে ক্লিয়ার আছে? ভাগ এরপর অন্য কোনো আর ভাগ নেই, তোমাদের এইটুকুই পড়তে হবে, বোঝা গেল? একদম মুখস্থ করে নাও। ভাজক কলা, আমি আবার রিপিট করছি, উদ্ভিদ কলার 2টো ভাগ আছে, ভাজক কলা, স্থায়ী কলা। ভাজক কলাকে 3 ভাগে ভাগ করতে পারি, অগ্রস্থ, পার্শ্বস্থ, নিবেশিত। স্থায়ী কলাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলার 3টে ভাগ, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিলের 2টো ভাগ, জাইলেম, ফ্লোয়েম। আশা করি এই ক্লাসে মুখস্থ হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে স্যার ভাজক কলা কী আর স্থায়ী কলা কী, এই দুটো আগে আমরা জানবো, তারপর তাদের ভাগ সম্পর্কে পড়ব, ঠিক আছে? চলো দেখো, ভাজক কলা হচ্ছে সেই সমস্ত কোষের সমষ্টি যে সমস্ত কোষ কিনা বিভাজন করতে পারে। আমি কি বললাম? কলা মানেই কতগুলো কোষের সমষ্টি। মনে রাখবে এই যে ভাজক কলা, যে কলাটা তৈরি ভাজক কলা, যে সমস্ত কোষের সমন্বয়ে তৈরি, যে সমস্ত কোষ মিলে তৈরি হয়েছে, এই প্রত্যেকটা কোষ কিন্তু বিভাজন করতে পারে, তারা বিভাজনে সক্ষম, ঠিক আছে? স্যার বিভাজন করে কি হবে? আমি আগের দিন তোমাদের কোষ বিভাজনের সময় পড়েছিলাম, মনে আছে? যে কোষ বিভাজনের ফলে কি হয়? কোষ বিভাজনের ফলে আমরা দেখেছিলাম যে দেহের বৃদ্ধি ঘটে, ক্ষতস্থান থাকলে সেটা কি হয়? ক্ষত নিরাময় হয়। একটা উদ্ভিদ আজকে আছে এইটুকু, একটা উদ্ভিদ আছে ছোট উদ্ভিদ, সেই উদ্ভিদটা 10 বছর পর প্রকাণ্ড উদ্ভিদে পরিণত হচ্ছে। কি করে হচ্ছে? না স্যার বিভাজনের মাধ্যমে, কোষ বিভাজনের মাধ্যমে। এই কোষ কি কোষ? এই কোষগুলোই হচ্ছে যে কোষগুলো বিভাজিত হয়ে একটা উদ্ভিদ বড় হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, এই কোষগুলো মিলে যে কলাটা তৈরি হয় সেটাই হচ্ছে ভাজক কলা। বোঝা গেল? আরেকটা পয়েন্ট এখানে জেনে রাখো, ভাজক কলা যে সমস্ত কোষ দিয়ে তৈরি, ধরো যে সমস্ত কোষ দিয়ে ভাজক কলাগুলো তৈরি হচ্ছে না, এই সমস্ত কোষগুলো আমি বললাম যে বিভাজন করতে পারে। কিন্তু এটা ভেবো না যে সারা জীবন সে শুধু বিভাজন করে যাবে। সাপোজ ধরো তোমার ফ্যামিলিতে না, তোমার ফাদারকে ধরো, তোমার বাবাকে ধরো, সে সারা জীবন পরিশ্রম করছে, তার মানে এমনটা নয় সে 200 বছর শুধু পরিশ্রম করেই যাবে, কন্টিনিউ করে যাবে, এরকমটা নয়। প্রত্যেকটা নির্দিষ্ট সময় আছে। ঠিক সেই রকমই এই যে ভাজক কলাটা তৈরি হয় যে সমস্ত কোষ দিয়ে, সেই কোষগুলো কন্টিনিউ বিভাজন করতে থাকে। কিসের জন্য? না উদ্ভিদের বৃদ্ধির জন্য। আমি উদ্ভিদ পড়াচ্ছি তো উদ্ভিদের কথা বলছি, উদ্ভিদের বৃদ্ধির জন্য। কিন্তু এদেরও একটা না এক্সপায়ারি ডেট আছে, একটা টাইমের পর তারা বিভাজনে অক্ষম হয়ে যায়, তারা বিভাজন করতে পারে না। তখন সেই ভাজক কলাটাই পরিণত হয় স্থায়ী কলাতে। যখন স্থায়ী কলা পড়াবো তখন তোমরা বুঝতে পারবে ভাজক কলাটাই তখন পরিণত হয় কিসে? স্থায়ী কলাতে, কারণ তখন তারা আর বিভাজন করতে পারে না। ক্লিয়ার? তাই এইটা মনে রাখো, পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলা আকাশ থেকে পড়ে না, এই ভাজক কলা থেকেই কিন্তু পার্মানেন্ট টিস্যুর উৎপত্তি হয়। বোঝা গেল? ভাজক কলা থেকেই পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলার উৎপত্তি হয়। ভাজক কলা যখন আর কাজ করতে পারে না, আর বিভাজন করতে পারে না, বিভাজনে অক্ষম হয়ে যায়, তখন স্থায়ী কলা তৈরি করে। ক্লিয়ার? চলো আচ্ছা, আরেকটা কথা, ভাজক কলা আমি বললাম যে এটা বিভাজন করতে সাহায্য করে এই কোষগুলো, ভাজক কলার মধ্যে যে কোষগুলো থাকে। তাহলে সেই হিসাবে তোমরা একটা কথা বলো,
সেই হিসাবে একটা কথা বলো, তাহলে উদ্ভিদের কোন অংশে এই ভাজক কলা থাকা উচিত? কোন অংশে? অবশ্যই স্যার যেখানে যেখানে বৃদ্ধি ঘটবে, যেখানে যেখানে আমাদের বৃদ্ধিপ্রাপ্ত হয়। একটা উদ্ভিদ যখন ছোট থাকে, একদম ছোট একটা গাছ থাকে, ছোট্ট একটা গাছ থাকে, তখন উদ্ভিদের যে কাণ্ডটা থাকে সেই কাণ্ডটা থাকে সরু। উদ্ভিদের যে মূল থাকে, মাটির তলায় যে মূল থাকে, সেই মূলগুলো অল্প দূর বিস্তৃত হয়, এবং গাছের যে উপরের কাণ্ড শাখা প্রশাখা থাকে এগুলো সবই অল্প অল্প করে ছোট ছোট থাকে। কিন্তু যখন ডে বাই ডে চলতে থাকে, যখন এটা দিনের পর দিন বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, তখন কি হয়? এই যে কাণ্ডটা আছে এই কাণ্ডটা মোটা হতে শুরু করে, এর যে হাইটটা আছে সেই হাইটটা বাড়তে শুরু করে, এর যে মূলটা আছে সেই মূলটা বাড়তে সাহায্য করে, সেই মূলটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো আমাদের ভাজক কলার অবস্থান সেই সব জায়গাতেই হবে যেগুলো আমাদের বৃদ্ধি পেতে সাহায্য করে। বোঝা গেল? যেমন এটা চওড়ায় বৃদ্ধি পায়, তার জন্য ভাজক কলা আছে। আমাদের মূলের অগ্রভাগে ভাজক কলা থাকে কিসের জন্য? যাতে মূলটা বৃদ্ধি পায়। আমাদের কাণ্ডের অগ্রভাগে ভাজক কলা থাকে যেন কাণ্ডটা বৃদ্ধি পায়। তো যে সমস্ত জায়গাতে উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল, মানে যেখানে বৃদ্ধির জায়গা আছে, সেখানে কিন্তু এই ভাজক কলা থাকবে। ঠিক আছে, দেখো এখানে কি লেখা আছে। এখানে আছে যে উদ্ভিদের বৃদ্ধি কেবলমাত্র দেহের কিছু নির্দিষ্ট অঞ্চলেই ঘটে। এর কারণ হলো দেহে শুধুমাত্র ওইসব অঞ্চলেই বিভাজনক্ষম ভাজক কলা সীমাবদ্ধ থাকে। ভাজক কলা থেকে সৃষ্ট কোষসমূহ শুরুতে ভাজক কলার মতোই হয়, কিন্তু বৃদ্ধি বা পূর্ণতা প্রাপ্তির সঙ্গে সঙ্গে কী হয়? এদের বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হয় এবং এরা বিভেদিত হয়ে অন্যান্য কলা গঠন করে। যখন আর বিভাজন করতে পারে না তখন অন্যান্য কলা গঠন করে। এই ভাজক কলা থেকে সৃষ্টি হয়। তাই যা কিছু কলা সৃষ্টি হয় উদ্ভিদ দেহে, সমস্ত কিছুই ভাজক কলা থেকে সৃষ্টি হয়। নেক্সট দেখো। আচ্ছা, স্থায়ী কলা সম্পর্কে কি বললাম না, ভাজক কলার কোষসমূহের লাস্ট পরিণতি কি হয় না, কিছু নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করার পর এই ভাজক কলার যে কোষগুলো বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে। ফলস্বরূপ কী হয়? এরা স্থায়ী কলায় পরিণত হয়। এইভাবে কোষের স্থায়ী আকৃতি, আকার এবং কাজ করার ক্ষমতা অর্জনের পদ্ধতিকে বিভেদীকরণ, ডিফারেন্সিয়েশন বলে। বিভেদীকরণের ফলে বিভিন্ন প্রকার স্থায়ী কলা তৈরি হয়। মনে রাখবে, এটা পরীক্ষায় আসা প্রশ্ন। প্রথমে থাকে ভাজক কলা, তো প্রথমে থাকে ভাজক কলা। ভাজক কলা থেকে কি তৈরি হয় বললাম? স্থায়ী কলা। এই যে ভাজক কলা থেকে স্থায়ী কলা পরিণত হচ্ছে, এই যে প্রসেসটা, সেটাকে বাংলায় বলা হয় বিভেদীকরণ, ইংলিশে বলা হয় ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এনসিইআরটিতে লেখা আছে, অবশ্যই কিন্তু কোশ্চেন আসতে পারে। চলো নেক্সট দেখো। আচ্ছা, এই পয়েন্টটা আমরা আগে দেখলাম, এই নোটটা, যে ভাজক কলাকে এবার আমরা কী করবো না, এক একটা ভাগ পড়বো। ভাজক কলা যে ভাগ আছে, অগ্রস্থ, পার্শ্বস্থ, নিবেশিত, আর স্থায়ী কলার যেই ভাগগুলো আছে ভাগগুলো সম্পর্কে জানবো। প্রথমে যেটা জানবো, ভাজক কলার এই তিনটে ভাগ। প্রথমে কোন ভাগটা আছে? অগ্রস্থ ভাজক কলা। ঠিক আছে, তারপর জানবো পার্শ্বস্থ, তারপর জানবো নিবেশিত। তো চলো এক একটা করে পার্ট দেখা যাক। আচ্ছা, 2026-এ যদি কেউ ম্যাথামেটিক্স এবং সায়েন্সের বই নিতে চাও, 2024-25 যত এক্সাম হয়েছে তার উপর বেস করে গ্রুপ ডি ছাড়া, এর মধ্যে গ্রুপ ডি কোশ্চেন নেই, গ্রুপ ডির জন্য আমি আলাদা করে বই তো রেডি করছি। গ্রুপ ডি কোশ্চেন ছাড়া 2024 যত এক্সাম হয়েছে একদম সম্পূর্ণ বাংলা ভাষায় ম্যাথের এবং সায়েন্সের বই চলে এসেছে, একদম শিফট ওয়াইজ, একদম যা যা পরীক্ষায় কোশ্চেন এসেছিল টোটাল আছে। ঠিক আছে, এছাড়া 2016-22-এর চ্যাপ্টার ওয়াইজ বই আমাদের কাছে অ্যাভেলেবেল, একদম চ্যাপ্টার ওয়াইজ জেনারেল সায়েন্স এবং ম্যাথামেটিক্স অ্যাভেলেবেল আছে। নেওয়ার জন্য যে সিম্পল এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা অর্ডার দিতে পারো, বা এই নাম্বারে আমাদের যে এক্সাম অ্যাপ্লিকেশন আছে বুক সেকশনে গিয়ে ওখান থেকেও তোমরা অর্ডার দিতে পারো। চলো, আচ্ছা, ভাজক কলা সম্পর্কে আরও দু একটা জিনিস আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, ভালো করে এই জায়গাটাও পড়তে হবে। দেখো, এইমাত্র বললাম উদ্ভিদের বৃদ্ধি কেবলমাত্র দেহের কিছু নির্দিষ্ট অঞ্চলে হয়। এর কারণ হচ্ছে দেহে শুধুমাত্র ওই সব অঞ্চলে বিভাজন অক্ষম ভাজক কলা সীমাবদ্ধ। আর কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে না, উদ্ভিদ দেহে ভাজক কলার অবস্থানের উপর ভিত্তি করে এই কলাকে তিনটে শ্রেণীতে ভাগ করা হয়: অগ্রস্থ, পার্শ্বস্থ, নিবেশিত। এই নোট যদি পড়ো না, তার বাইরের নোট লাগবে না তোমাদের। ভাজক কলা থেকে সৃষ্ট কোষসমূহ শুরুতে ভাজক কলার মতোই হয়, কিন্তু বৃদ্ধি ও পূর্ণতা প্রাপ্তির সাথে সাথে বৈশিষ্ট্যগুলোর পরিবর্তন হয়, বিভেদিত হয়ে অন্যান্য কলা গঠন করে। সেগুলো আমরা আগেই জেনেছি। নেক্সট দেখো, দেখো এই ছবিটার দিকে আমি একটু জুম করছি, এই ছবিটার দিকে একটু লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো। এখানে এই যে ছবিটা পুরো দিয়েছে না, এটা পুরোটাই হচ্ছে ভাজক কলার ছবি। ভাজক কলার যে তিনটে পার্ট আছে দেখো, নাম লেখা আছে অগ্রস্থ, নিবেশিত এবং পার্শ্বস্থ। এটা এনসিইআরটি ছবি পুরো একদম, ঠিক আছে, তো ভয় পাওয়ার কিছু নেই। অগ্রস্থ ভাজক কলা কোথায় আছে? অগ্রে আছে, একদম ওপরে। নিবেশিত ভাজক কলা কোথায় আছে? এই জায়গাটাতে। আর পার্শ্বস্থ ভাজক কলা কোথায় আছে না, এই জায়গাটাতে। আমি তিনটে একটু শর্টে বলে দিই, তারপর তিনটে পার্ট আমরা পড়বো। প্রথমে আমি যদি অগ্রস্থ ভাজক কলার কথা বলি, এটা অ্যাকচুয়ালি কী করে না, দৈর্ঘ্যে বৃদ্ধি করে। কিসে বৃদ্ধি করে? লেন্থ বৃদ্ধি করে। আচ্ছা, এটা বলার আগে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে ভাজক কলা সম্বন্ধে, সেটা আমার বলা হয়নি, মনে পড়লে আমি তোমাদের বলে দিই। যদি কোশ্চেন আসে তোমাদের যে আমাদের পুরো ওয়ার্ল্ডে যদি ওভারঅল গ্রোথের কথা বলা হয়, ওভারঅল প্ল্যান্টের যে গ্রোথ আছে,
তো এটা কার উপর ডিপেন্ড করে? মনে রাখবে যে মেরিসমেটিক টিস্যু ভাজক কলার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এটা কিন্তু পার্মানেন্ট টিস্যু বা অন্যান্য কলার কোনো কিছু করবে না, সিম্পল লিখবে মেরিসমেটিক টিস্যু, ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি তোমাদের প্রশ্ন দেয় যে উদ্ভিদ এই স্থায়ী কলা আর ভাজক কলার মধ্যে কোন কলার সাইটোপ্লাজমের যে ঘনত্ব সেই ঘনত্বটা বেশি থাকে, সাইটোপ্লাজমের ঘনত্ব, সাইটোপ্লাজম এর ঘনত্ব বেশি থাকে কার? স্থায়ী কলা না ভাজক কলা? মনে রাখবে ভাজক কলার মধ্যে সাইটোপ্লাজমের ঘনত্ব বেশি থাকে, প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যদি প্রশ্ন দেয় যে স্থায়ী কলা ভাজক কলার মধ্যে কোন কলার বেশি অ্যাক্টিভ, মনে রাখবে ভাজক কলা সবথেকে বেশি অ্যাক্টিভ, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন, যদি বলে যে ভ্যাকিউল, যেটাকে আমরা কোষ গহ্বর হিসাবে আগে পড়েছিলাম, কার মধ্যে সবথেকে কম থাকে বা থাকে না বললেই চলে, কোন কলার মধ্যে? তাহলে মনে রাখবে এই ভাজক কলার মধ্যে ভ্যাকিউল বা কোষ গহ্বর খুবই কম থাকে, মানে থাকে না বললেই চলে, ঠিক আছে? এই 3টে পয়েন্ট কিন্তু মনে রাখবে, কারণ 3টে পয়েন্ট থেকে কোশ্চেন আসে। চলো, যেটা বলছিলাম অগ্রস্থ ভাজক কলা সম্পর্কে বলছি। অগ্রস্থ ভাজক কলা সম্পর্কে আমি কি বললাম? যেটাকে ইংলিশে বলে অ্যাপিক্যাল মেরিস্টেম। এটা লেন্থে বৃদ্ধি করে, মানে দৈর্ঘ্যতে বৃদ্ধি করে। আমাদের যত গ্রোয়িং টিপস আছে, গ্রোয়িং টিপস মানে তোমাদের বললাম যেমন মূল বৃদ্ধি পেতে থাকে যে মূলের অগ্রভাগে, কাণ্ড বৃদ্ধি থাকে কাণ্ডের অগ্রভাগে, মানে যেখানে রুট স্টেম যাই বলো, যেগুলো আমাদের বৃদ্ধি পেতে থাকে তার অগ্রভাগে এই ভাজক কলা থাকবে, ঠিক আছে? তাহলে মনে রাখবে অগ্রস্থ ভাজক কলা মেনলি কাণ্ড ও মূলের অগ্রভাগে থাকে, এরা কাণ্ড ও মূলের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, এটাই এখানে লেখা আছে, অন্য কিছু নয়। এই অগ্রস্থ ভাজক কলা, অগ্রস্থ ভাজক কলা কাণ্ড ও মূলের অগ্রভাগে অবস্থান করে এবং কাণ্ড ও মূলের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়, ঠিক আছে? তো এটা গেল এক প্রকার। এরপরে কি আছে? অগ্রস্থ ভাজক কলার পর কী ছিল বলো? পার্শ্বস্থ ভাজক কলা আর নিবেশিত ভাজক কলা, এই দুটো দেখবো নেক্সট। দেখো ছবিটার দিকে লক্ষ্য করো, নিবেশিত ভাজক কলাটা ঠিক এই জায়গাটা অবস্থান করছে। নিবেশিত ভাজক কলা যে আছে তার কাজ কি না, আমাদের উদ্ভিদ যখন ছোট থাকে তখন দেখবে যে কাণ্ডের যে যে চওড়াটা, এই চওড়াটা কতটা থাকে, কিন্তু যখন 20 বছর হয়ে যায়, একটা বট বৃক্ষ ধরো 20 বছর হয়ে গেল, তার কতটা থিকনেস বেড়ে যায় বুঝতে পারছো? এই যে চওড়াটা বৃদ্ধি করে, এইটার কাজ হচ্ছে কার কাজ? পার্শ্বস্থ ভাজক কলা। তার মানে পার্শ্বস্থ ভাজক কলা বা ল্যাটারাল মেরিস্টেম ল্যাটারাল বৃদ্ধি করে, মানে পাশে বৃদ্ধি করে, মানে চওড়াতে বৃদ্ধি করে, বোঝা গেল? আর শুধু ভাবো না যে কাণ্ডে শুধু চওড়া বৃদ্ধি করে তা নয়, দেখবে একটা যখন ছোট উদ্ভিদ থাকে, ছোট চারা গাছ থাকে, তার যে মূল থাকে, মূলের যে থিকনেসটা, যে মোটাটা থাকে, যখন এটা বড় হয়ে যায়, এই গাছটা যখন বড় হয়ে যায়, এই যে মূলের যে থিকনেসটা, এই মূলের থিকনেসও কিন্তু বৃদ্ধি করে। মানে যেখানে যেখানে একটা গাছের চওড়া বৃদ্ধি হওয়ার কথা, চওড়াতে বৃদ্ধি হওয়ার কথা, সেখানে সেখানে বৃদ্ধি করে কে? এই পার্শ্বস্থ ভাজক কলা, ঠিক আছে? দেখো সেটাই লেখা আছে এখানে যে পার্শ্বস্থ ভাজক কলা ক্যাম্বিয়াম ক্রিয়ায়, পার্শ্বস্থ ভাজক কলা ক্রিয়ায় কাণ্ড ও মূলের পরিধির বৃদ্ধি ঘটে। তাহলে যদি বলে কাণ্ড ও মূলের পরিধির বৃদ্ধি কার ফলে ঘটে, তখন বলবে ল্যাটারাল মেরিস্টেম বা পার্শ্বস্থ ভাজক কলা। আর একটা ভাজক কলা আছে কি? নিবেশিত ভাজক কলা। দেখো নিবেশিত ভাজক কলা, এটা একটু বোঝার চেষ্টা করবে। ধরো এই একটা কাণ্ড, তো এই একটা কাণ্ডের এখান থেকে একটা পাতা বের হলো, ঠিক আছে? তো যে জায়গাটা থেকে পাতা বা শাখা বের হচ্ছে সেই জায়গাটাকে বলে পর্ব, ঠিক আছে? আবার ধরো এই একটা জায়গা, এখান থেকে ধরো একটা পাতা বের হলো বা একটা শাখা বের হলো, তো এটাকেও, এই যে জায়গাটা থেকে বের হচ্ছে এই জায়গাটাকেও বলবো পর্ব। এই দুটোর মিডিলে যে জায়গাটা, সেই জায়গাটাকে বলা হয় পর্ব মধ্য। এই নিবেশিত ভাজক কলার কাজ হচ্ছে এই পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করা, বোঝা গেল? এই পর্বকে ইংরেজিতে বলা হয় নোড, আর এই পর্ব মধ্যকে বলা হয় ইন্টারনোড। তো মনে রাখবে নিবেশিত ভাজক কলা, যেটাকে ইংলিশে বলা হয় ইন্টারক্যালারি মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেমের কাজই হচ্ছে এই পর্ব এবং পর্ব মধ্যের যে দূরত্বটা থাকে, যে লেন্থটা থাকে, সেটাকে বৃদ্ধি ঘটানো হচ্ছে নিবেশিত ভাজক কলার কাজ বা ইন্টারক্যালারি মেরিস্টেম, ঠিক আছে? দেখো এটা এখানে লেখা আছে তাই, যে উদ্ভিদের কাণ্ডের পর্বের কাছাকাছি নিবেশিত ভাজক কলা অবস্থান করে, কী জন্য অবস্থান করে তোমাদের বুঝিয়ে দিলাম। নেক্সট দেখো, আচ্ছা এই পয়েন্টটা আমরা আগে আলোচনা করলাম যে ভাজক কলার কোষগুলো খুবই সক্রিয় থাকে, ঘন সাইটোপ্লাজম যুক্ত থাকে, পাতলা কোষপ্রাচীর থাকে, ভালো করে পয়েন্টগুলো মনে রাখবে, পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট এবং সুস্পষ্ট নিউক্লিয়াস। যদি বলে সুস্পষ্ট নিউক্লিয়াস কার মধ্যে ভালো দেখা যায়, স্থায়ী কলা না ভাজক কলা, মনে রাখবে ভাজক কলার মধ্যে। এই সব কটা লাইনগুলো মনে রাখবে। ভাজক কলার কোষ খুব সক্রিয়, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, সাইটোপ্লাজম ঘন থাকে। তৃতীয় পয়েন্ট, কোষপ্রাচীর খুব পাতলা থাকে। চতুর্থ পয়েন্ট, নিউক্লিয়াস সুস্পষ্ট হয়। আর পঞ্চম পয়েন্ট মনে রাখবে, এর মধ্যে কোনো ভ্যাকিউল থাকে না, কোষ গহ্বরবিহীন হয়। এই 5টা পয়েন্ট কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট,
ঠিক আছে, চলো তাহলে আমাদের ভাজক কলা এবং ভাজক কলার যে ভাগগুলো ছিল আমরা প্রত্যেকটা জানলাম। এরপর আমরা পড়বো স্থায়ী কলার। অ্যাকচুয়াল ভাগ প্রচুর পরিমাণ রয়েছে কোথায়? স্থায়ী কলা। তোমাদের ছকটা আর একবার দেখায়, ছকটা দেখো। দেখো আমরা কোনগুলো পড়লাম? আমরা অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, নিবেশিত পড়লাম। এবার স্থায়ী কলার আমরা কি পড়বো? সরল স্থায়ী কলা আর জটিল স্থায়ী কলা। তো প্রথমে আমরা পড়বো সরল স্থায়ী কলা, এবং সরল স্থায়ী কলার মধ্যে তিনটে ভাগ আছে। প্রথম ভাগটা কি আছে? প্যারেনকাইমা। তো এখান থেকে আমরা স্টার্ট করবো। নেক্সট দেখো, তো স্থায়ী কলা আমরা কাকে বললাম? যখন ভাজক কলাগুলো আস্তে আস্তে কোষ বিভাজনে অক্ষম হয়ে যায় তখন আমাদের স্থায়ী কলা তৈরি করে। স্থায়ী কলার প্রথম যে পার্টটা পড়বো, সেই স্থায়ী কলার প্রথম পার্টটা হচ্ছে প্যারেনকাইমা কলা। দেখো প্যারেনকাইমা সম্পর্কে যেটা তোমাদের সর্বপ্রথম যে পয়েন্টগুলো মনে রাখতে হবে, প্যারেনকাইমা মনে রাখবে এটা স্থায়ী কলার ভাগ। এবং স্থায়ী কলা কোন স্থায়ী কলার ভাগ? না, সরল স্থায়ী কলার ভাগ। যদি তোমাদের প্রথম প্রশ্ন আসে যে সরল স্থায়ী কলার মধ্যে সবথেকে অধিকাংশ কলা দেখা যায় কি, কারণ সরল স্থায়ী কলা তো মানে শুধুমাত্র প্যারেনকাইমা নয়, প্যারেনকাইমা, কোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা তিনটে নিয়ে তৈরি। তো তিনটের মধ্যে সবথেকে বেশি কোনটা দেখা যায়? মনে রাখবে প্যারেনকাইমা সরল স্থায়ী কলার মধ্যে সবথেকে অধিকাংশ পার্টটাই হচ্ছে প্যারেনকাইমা কলা। ঠিক আছে, মনে রাখবে যে প্যারেনকাইমা কলার যে কোষ প্রাচীর থাকে না, ওই কোষ প্রাচীর খুবই পাতলা। আর 3 নম্বর পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে প্যারেনকাইমা কলা যে কোষ দিয়ে তৈরি, সেই কলার কোষগুলো হচ্ছে সজীব। নোট বানিয়ে নাও, একটা জায়গাতে নোট বানিয়ে নাও। আমি আজকে অনেকগুলো জায়গায় বলবো যে এই কোষটা সজীব, এই কোষটা মৃত, এই কোষটা সজীব, এই কোষটা মৃত। তো তার জন্য একটা নোট বানিয়ে নেবে। মনে রাখবে প্যারেনকাইমা কলা, সরল স্থায়ী কলার আন্ডারে যে প্যারেনকাইমা কলা আছে, তার যে কোষগুলো দিয়ে যে কলাটা তৈরি হয়েছে সেই কোষগুলো হচ্ছে সজীব। ক্লিয়ার? ওকে। 4 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট, একদম পয়েন্ট টু পয়েন্ট বলছি। এই যে কোষগুলো থাকে না, প্যারেনকাইমা কোষগুলো না খুবই আলগাভাবে থাকে, খুবই শিথিল থাকে। মানে এদের ধরো একটা কলা, এর যে কোষগুলো থাকে, এই কোষগুলো না একদম খুবই আলগাভাবে থাকে, যেটাকে বলা হয় শিথিলভাবে থাকে। এই শিথিলভাবে থাকার জন্য কি হয় না, একটা জিনিস ভাবো না, যদি এগুলো হালকাভাবে থাকে, ধরো একটা ঘরের মধ্যে একটা লোক আছে, লোকগুলো কি অনেক, ধরো একটা বিশাল 14x15 রুম আছে, সেখানে 5টা লোক আছে। আর ধরো একটা 14x15 রুম আছে, সেখানে ধরো 100টা লোককে ঢুকিয়ে দিয়েছে, 100 যার লোক আছে। তো কি হবে? এদের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকবে? এদের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকবে? বলো না, এদের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকবে? না স্যার, একদমই থাকবে না, কারণ একদম ঘিজি 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 করে আছে। কিন্তু এদের মধ্যে কি অনেক ফাঁকা স্থান থাকে, অনেক ফাঁকা স্থান থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় ইন্টারসেলুলার স্পেস, যেটাকে বাংলা বলা হয় কোষীয় মধ্যবর্তী স্থান। এই কোষীয় মধ্যবর্তী স্থান কিন্তু এখানে বেশি থাকে, কারণ এই কোষগুলো শিথিলভাবে থাকার জন্য মাঝে মাঝে বড় বড় ফাঁকা স্থানের সৃষ্টি হয়। এটাকে বাংলাতে বলে কোষান্তর স্থান বা কোষান্তর রন্ধ্র। কোষান্তর রন্ধ্র এটাও লেখা আছে এনসিইআরটিতে, এবং কোষান্তর স্থানও লেখা আছে, কোষান্তর স্থান। আর ইংলিশে বলে কি বললাম? ইন্টারসেলুলার স্পেস। ঠিক আছে, আচ্ছা এই যে মাঝে মাঝে যে ফাঁকা 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 যে স্থানগুলো রয়েছে, এই ফাঁকা ফাঁকা স্থানগুলো কি কাজ দেয় বলো তো? এরা কি করে? এই কলাগুলো কি করে জানো? খাদ্য সঞ্চয় করে রাখে। এদের মধ্যে ফাঁকা স্থান বেশি হওয়ার জন্য এরা কি করে? 5 নাম্বার পয়েন্ট মনে রাখবে, এরা খাদ্য সঞ্চয় করে রাখে। ঠিক আছে, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলি, 6 নাম্বার পয়েন্ট বলতে পারো, যে প্যারেনকাইমা কলা কিন্তু ক্লোরোফিল থাকে। আমি বলছি না যে সমস্ত কলা যারা আছে উদ্ভিদের মধ্যে সবার মধ্যে ক্লোরোফিল থাকে, তা না। মনে রাখবে প্যারেনকাইমা কলার মধ্যে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল থাকলে কি করতে পারে? এরা সালোক সংশ্লেষ করতে পারে। ঠিক আছে, কিন্তু এটা ভাববে না যে সমস্ত প্যারেনকাইমাতে ক্লোরোফিল থাকে, না। কিছু কিছু প্যারেনকাইমা কলার মধ্যে ক্লোরোফিল থাকে, কিছু কিছু প্যারেনকাইমা কলার যে কোষ আছে তার মধ্যে ক্লোরোফিল থাকে, তার ফলে তারা সালোক সংশ্লেষ করতে পারে। সেই সমস্ত কলাকে বলা হয় ক্লোরেনকাইমা কলা। কি বলা হয়? ক্লোরোফিল, যদি কোনো প্যারেনকাইমার মধ্যে যদি ক্লোরোফিল থাকে, সালোক সংশ্লেষ করতে পারে, তাহলে তাকে বলা হয় ক্লোরেনকাইমা। আচ্ছা, দুটো জিনিস কিন্তু গুলিয়ে ফেলবে না, কোলেনকাইমা আলাদা, ক্লোরেনকাইমা আলাদা। ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষায় ভুল করে আসতে পারে। ক্লোরেনকাইমা আলাদা, কোলেনকাইমা আলাদা। কোলেনকাইমা হচ্ছে স্থায়ী কলার একটা, এই যে সরল স্থায়ী কলার ভাগ একটা, কিন্তু ক্লোরেনকাইমা কিন্তু প্যারেনকাইমার ভাগ। প্যারেনকাইমার ভাগ হচ্ছে ক্লোরেন। তো দুটোর মধ্যে গুলি ফেলবে না। প্যারেনকাইমার যে কলাগুলোর মধ্যে কি থাকে না, ক্লোরোফিল থাকে, যারা সালোক সংশ্লেষ করতে পারে তাদেরকে বলবো ক্লোরেনকাইমা। বোঝা গেল? আচ্ছা, প্যারেনকাইমার মধ্যে যেমন বললাম ক্লোরেনকাইমা ভাগ আছে, প্যারেনকাইমার মধ্যে আরেকটা ভাগ আছে যেটাকে বলা হয়
এরেন কাইমা, সব লেখা আছে, দেখাবো কি ভাগ আছে। এরেন কাইমা, এরেন কাইমা কি জিনিস স্যার? এরেন কাইমা কি? এরেন কাইমা হচ্ছে কিছু জলজ উদ্ভিদ আছে, ঠিক আছে, কিছু জলজ উদ্ভিদ যারা জলে থাকে। এই জলজ উদ্ভিদের দেহে কিছু বড় বড় না বায়ু গহ্বর থাকে। কেন থাকে স্যার? কারণ জলে ভাসতে সাহায্য করে। কচুরিপানা দেখেছো? কচুরিপানা কীরকম জলের মধ্যে ভেসে বেড়ায়। কেন ভেসে বেড়ায়? কারণ তাদের মধ্যে বায়ু গহ্বর থাকে। তো মনে রাখবে, জলজ কিছু দেহে, উদ্ভিদের দেহে উপস্থিত এই যে বড় বড় যে বায়ু গহ্বর থাকে, প্যারেনকাইমা কলা এদের কী করে জলে ভাসতে সাহায্য করে। এই ধরনের যে প্যারেনকাইমাগুলো আছে তাদেরকে বলা হয় এরেন কাইমা। কি বলা হয়? এরেন কাইমা। তাহলে প্যারেনকাইমা দুটো বললাম, একটা হচ্ছে ক্লোরেন কাইমা, একটা হচ্ছে এরেন কাইমা। ক্লোরেন কাইমা হচ্ছে যার মধ্যে ক্লোরোফিল থাকবে, আর এরেন কাইমা হচ্ছে যাদেরকে জলে ভাসতে সাহায্য করবে। দুটোই প্যারেনকাইমা। কিন্তু এটা আবারও বলছি, ভাববে না যে সমস্ত প্যারেনকাইমার মধ্যে ক্লোরোফিল থাকবে, না। সমস্ত প্যারেনকাইমার মধ্যে বায়ুগহ্বর থাকবে, না। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে প্যারেনকাইমার বৈশিষ্ট্য। বোঝা গেল? এর বাইরে কোশ্চেন আসবে না। তো প্যারেনকাইমার কী কী পয়েন্ট আছে আমরা একবার দেখে নেবো ডিটেলসে। তো চলো কী কী পয়েন্ট আছে আমি দেখে নিই। আমি বললাম একবার, আই থিঙ্ক রেকর্ডিংটা অন হয়নি বলে শোনা যায়নি। যাই হোক, না শোনা গেছে কি জানি না, আমি পুরোটা একবার বলে দিচ্ছি। দেখো, সমস্ত পয়েন্ট এখানে একটা জায়গাতে নিয়ে চলে এসেছি আমি। প্যারেনকাইমা কলা কী কী আছে না, সাধারণ বৈত্বকের নিচে অবশ্যই যেগুলো বললাম সেই পয়েন্টগুলো আছে। কিছু কোষাস্তর স্থান থাকে সরলস্থায়ী কলা। সরলস্থায়ী কলার মধ্যে অধিকাংশ হচ্ছে প্যারেনকাইমা কলা। বললাম এখানে কি পাতলা কোষ প্রাচীর থাকে, সজীব কোষের সমন্বয়ে গঠিত। কোষগুলো শিথিলভাবে থাকে, সেই জন্য মাঝে মাঝে কতগুলো ফাঁকা স্থান থাকে। এদিকে কি বলে? কোষান্ত স্থান বা কোষান্ত রন্ধ্র। এই কলাগুলো কী করে? খাদ্য সঞ্চয় করে রাখে। আর প্যারেনকাইমা কলা যখন ক্লোরোফিল বিশিষ্ট থাকে তখন তাকে ক্লোরেনকাইমা বলে, আর যখন বায়ুগহ্বর বিশিষ্ট হয় তখন তাকে কী বলে? এরেনকাইমা। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। চলো, প্যারেনকাইমা হয়ে গেল। নেক্সট আমরা দেখব সরলস্থায়ী কলার আর কি পার্ট আছে। বলো কি আছে? প্যারেনকাইমা তো হয়ে গেল। সরলস্থায়ী কলার তিনটে ভাগ বলেছিলাম না, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। কোলেন, নট ক্লোরেন। তো প্যারেনকাইমার পর আমরা পড়ব কোলেনকাইমা। দেখো, একটা ছবির মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করি যে কোষান্তর যে রন্ধ্রটা বললাম না, যে কোষান্ত স্থান থাকে, সে স্থানটা কীরকম হয়। এই দেখো, ধরো এই একটা কলা, তো এই কলা, এই একটা কোষ, তো এই কোষ, এই কোষ, এগুলো বুঝতে পারছো? নিউক্লিয়াস। তো ধরো এটা একটা কোষ, একটা এই কোষের এই যে পুরো যে কলাটা গঠন করেছে, এর মাঝে দেখো ফাঁকা স্থানগুলো দেখতে পাচ্ছ, এখানে ফাঁকা স্থানগুলো, এই যে ফাঁকা স্থানগুলো, এগুলো হচ্ছে কোষান্তর স্থান। একদম ছবি নিয়ে চলে এসেছি তোমাদের বোঝানোর জন্য। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট আমরা পড়ব কোলেনকাইমা। দেখো, কোলেনকাইমা জিনিসটা এক কথায় বলি, এক কথায় বলতে গেলে, দেখেছো সুপারি গাছ কীরকম হাওয়া দিলে, সুপারি গাছ যখন হাওয়া দেয় কীভাবে নড়তে থাকে? হাওয়াতে একবার এদিকে যায়, একবার এদিকে যায়, কোনোভাবে ভেঙে যায় কি? বা ধরো কোনো লতানো উদ্ভিদ দেখেছো কীভাবে এরকম করে কন্টিনিউ উপরে উঠতে থাকে, ভেঙে যায়? ভাঙে না। এদের যে লচিলাপন, এদের যে এই যে মানে কি বলবো, যে নমনীয়তা, যে ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা, এই নমনীয়তাটা বজায় রাখে এই মিস্টার কোলেনকাইমা। বলো, বোঝা গেল? কোলেনকাইমা এক ধরনের এমন স্থায়ী কলা যেটা কিনা উদ্ভিদের নমনীয়তা বজায় রাখে। ডাইরেক্ট কোশ্চেন আসে যে নমনীয়তা বজায় রাখার জন্য কোন কলা দায়ী? বলবে কোলেনকাইমা দায়ী। এবং কোলেনকাইমা কার ভাগ বলেছি? সরল স্থায়ী কলার ভাগ। ভুলবে না কিন্তু, সরল স্থায়ী কলার ভাগ। যেমন দেখবে উদ্ভিদে যে লতানো উদ্ভিদগুলো দেখবে আকর্ষ হয়, আকর্ষ ধরে ধরে উপর দিকে উঠে যায়, কোনো রকম ভাঙে না। তো আবার কোশ্চেন আসতে পারে যে উদ্ভিদকে বাঁকতে সাহায্য কে করে? কি করতে না, বাঁকতে সাহায্য কে করে? তখন বলবে কোলেনকাইমা। যদি বলে যে যান্ত্রিক সহায়তা প্রদান করে কে? বলবে কোলেনকাইমা। ঠিক আছে, কোথায় দেখতে পাওয়া যায়? মনে রাখবে, পত্রবৃন্তের নিচে, যদি ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, কারণ এনসিইআরটি দেওয়া আছে যে পত্রবৃন্তের নিচে কোন কলা দেখা যায়? মনে রাখবে কোলেনকাইমা কলা দেখা যায়। ঠিক আছে, এই কলাগুলো দেখতে কেমন হয়? আমি ছবি আছে, লাস্ট আমি দেখাবো তোমাদেরকে, এনসিইআরটি ছবি আছে পুরো, একসঙ্গে তিনটে দেখাবো। সজীব হয়, আবার বললাম সজীব হয়। এর আগে যেটা ছিল কি ছিল? প্যারেনকাইমা, ওটাও সজীব। কোলেনকাইমা, এটাও সজীব। আর কীরকম দেখতে হয়? এটা লম্বাটে টাইপের দেখতে হয়। ঠিক আছে, এবং বিভিন্ন জায়গায় এদের যে প্রাচীরটা থাকে না, যে কোষ প্রাচীরটা থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মোটা হয়, অসমভাবে স্থূল থাকে। ঠিক আছে, কিন্তু এদের যে কোণ থাকে, এদের যে কোণ থাকে না, এই কোণ বরাবর তারা কিন্তু খুব মোটা হয়, কোণ বরাবর তারা খুব মোটা হয়। ঠিক আছে, আর প্যারেনকাইমার যেমন কোষান্তর স্থান, যেটাকে ইন্টারসেলুলার স্পেস বলছিলাম, দুটো কোষের মধ্যে যে ফাঁকা জায়গা, এর মধ্যে কিন্তু খুবই কম থাকে সেটা। ঠিক আছে, এদের মধ্যে খুব কম থাকে। প্যারেনকাইমার মধ্যে খুব বেশি থাকে, এর মধ্যে কিন্তু প্যারেনকাইমার তুলনায় অনেকটা কম থাকে। ঠিক আছে, চলো তো কী কী পয়েন্ট আছে আমরা একবার দেখে নিই। দেখো,
ফার্স্ট এই পয়েন্ট কী আছে পয়েন্ট, কোলেন কাইমা হলো অপর এক ধরনের স্থায়ী কলা যা উদ্ভিদ দেহের নমনীয়তা বজায় রাখে। ঠিক আছে, উদ্ভিদ দেহের বিভিন্ন অংশকে যেমন আকর্ষ লতানো উদ্ভিদের কাণ্ড না ভেঙে গিয়ে প্রয়োজন মতো বাঁকতে সাহায্য করে, যেগুলো বললাম সেগুলো আছে, সজীব হয়, লম্বাটে হয়, আমি নোট দিয়ে দেবো, তোমরা এগুলো পড়ে নেবে। তাহলে কি হয়ে গেল আমাদের, প্যারেন কাইমা হয়ে গেল, কোলেন কাইমা হয়ে গেল। এবারে সরল স্থায়ী কলার আরেকটা পার্ট আছে কি, স্ক্লেডেন কাইমা। চলো আমরা স্ক্লেডেন কাইমা পড়বো নেক্সট। চলো আমরা পড়বো স্ক্লেডেন কাইমা। স্ক্লেডেন কাইমা জিনিসটা কি স্যার, কী কোশ্চেন আসতে পারে মনে রাখবে, যদি উদ্ভিদকে কেউ দৃঢ়ভাবে রাখতে পারে, একদম দৃঢ় শক্তভাবে রাখতে পারে, সেটা হচ্ছে স্ক্লেডেন কাইমা। ঠিক আছে, আমরা পরীক্ষায় সবথেকে বেশি যে প্রশ্নটা দেয়, যে আমরা যে নারকেল দেখি, নারকেলের যে ছিবড়াটা থাকে, নারকেলের যে ছিবড়াটা থাকে, সেই ছিবড়াটা দেখি, সেটা কি দিয়ে তৈরি, মনে রাখবে স্ক্লেডেন কাইমা দিয়ে তৈরি। ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এর কোষগুলো হচ্ছে মৃত। তাহলে মনে রাখবে প্যারেন কাইমা সজীব, কোলেন কাইমা সজীব, কিন্তু স্ক্লেডেন কাইমা কি মৃত। আরে মৃত না হলে এত দৃঢ়তা প্রদান করবে কি করে, সম্ভব? তুমি যে জিনিসটা দিয়ে তুমি ঢাল বানাচ্ছ, সেই ঢালটার মধ্যে যদি প্রাণ থাকে, তাহলে সে তোমাকে সাহায্য করতে পারবে, পারবে না। তো যতই আঘাত লাগুক বাইরে থেকে, সে তার মধ্যে ডেড সেল থাকে, মৃত কোষ থাকে, সেই জন্য কোনো ফারাকই পড়ে না, সেই জন্য এত দৃঢ়ভাবে তাকে সাহায্য করতে পারে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন থাকে, 2022 গ্রুপ ডিতে এসেছে, যে এদের কোষ প্রাচীর, এই স্ক্লেডেন কাইমা যে কোষ প্রাচীর, এটা বিভিন্ন জায়গাতে স্থূল বা মোটা কেন, কিসের জন্য, মনে রাখবে লিগনিনের জন্য। কিসের জন্য, লিগনিনের জন্য এদের কোষ প্রাচীর মোটা হয়, এবং এদের কোষগুলো কীরকম টাইপের হয়, লম্বাটে টাইপের হয়, লম্বাটে টাইপের, সরু সরু হয়, সরু সরু লম্বাটে টাইপের হয়। ঠিক আছে, আর প্যারেন কাইমার যেমন কোষান্তর স্থান, ভেতরে ইন্টারসেলুলার স্পেস অনেক বেশি ছিল, কোলেন কাইমার ক্ষেত্রে তার থেকে অনেক কম। স্ক্লেডেন কাইমার ক্ষেত্রে কোষান্তর স্থান প্রায় থাকে না বললেই চলে, একদমই থাকে না। কি থাকে না, কোষান্তর স্থান বা ইন্টারসেলুলার স্পেস, কোষের ভেতরে যে জায়গা, সেটা এর ভেতরে থাকে না। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন থাকে, আমরা যে বাদাম খাই, বাদামের ক্ষেত্রে বাদামের যে শক্ত একটা আবরণ থাকে বাইরে, ওই শক্ত আবরণটা কার, সেটাও মনে রাখবে স্ক্লেডেন কাইমা। একটা কথা ভাবো না, যদি এত দৃঢ় হয়, যদি কম্প্যাক্ট না হয়, যদি ভেতরে যদি কোষান্তর রন্ধ্র বা ফাঁকা স্থান থাকে, তাহলে সেটা তো শিথিল হয়ে যাবে না, দুর্বল হয়ে যাবে, দৃঢ় কীভাবে হবে? তো সেই জন্য কি হয়, এরা একদম টাইটলি থাকে, কোনো কোষান্তর স্থান থাকে না, কোনো সেন্টারসেলুলার স্পেস থাকে না। ঠিক আছে, তো বাদামের শক্ত খোলা, নারকেলের ছিবড়া, এই সমস্ত কিছু কিন্তু এই স্ক্লেডেন কাইমারই পার্ট। চলো পয়েন্টগুলো একবার দেখে নিই আমরা। দেখো, বলছে স্ক্লেডেন কাইমা হলো এক প্রকার স্থায়ী কলা, এই কলা উদ্ভিদকে অনমনীয় দৃঢ় থাকতে সাহায্য করে। এগুলো আর বলছি না, সেম জিনিস যেগুলো তোমাদের বললাম, সেই পয়েন্টগুলোই আছে, তোমরা এখান থেকে পড়ে নেবে, আমি তোমাদের দিয়ে দেবো এটা। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট আমরা এগুলো ছবিগুলো একবার দেখে নিই, যে কীরকম কী দেখতে আছে, এনসিআরটি কীরকম ছবি দিয়েছে, একবার ছবিগুলো দেখে নিই। দেখো এনসিআরটির ছবি কীরকম দিয়েছে দেখে নাও। এই দেখো কোলেন কাইমা, প্যারেন কাইমা, এই ছবি দেখে অতটা বুঝতে পারবে না, মোটামুটি একটা দেখে রাখো যে এরকম একটা ছবি দিয়েছে, যা পড়ানো তোমাদের পড়িয়ে দিলাম, ওর বাইরে আসে না। ঠিক আছে, দেখে নাও, এই জায়গাটা হচ্ছে কোলেন কাইমা, এটা হচ্ছে প্যারেন কাইমা স্থান, এই যে দেখতে পাচ্ছ প্যারেন কাইমা স্থান। ঠিক আছে, এটা এপিডার্মিস কিছুক্ষণ পর পড়াবো, বুঝতে পারবে। জাইলেম ফ্লোয়েম এখনও পড়ায়নি। ঠিক আছে, চলো নেক্সট একটা ছবি দেখায় তোমাদের। দেখো কীরকম থাকে, দেখো প্যারেন কাইমা কীরকম থাকে, এইরকম থাকে। প্যারেন কাইমার যে কোষ থাকে এরকম দেখতে পাচ্ছ, ভেতরে ভেতরে অন্তঃকোষীয় স্থান, ইন্টারসেলুলার স্পেস, যেগুলো বলছিলাম ভেতরে ভেতরে রয়েছে। যদি আমি খটা কি আছে, কোলেন কাইমার ক্ষেত্রে কিন্তু খুবই কম। কোলেন কাইমার ক্ষেত্রে ইন্টারসেলুলার স্পেস দেখতে পাচ্ছ নেই, মানে এই একটা কোষ, তো এই আরেকটা কোষ, ঠিক আছে, এই একটা কোষ দেখতে পাচ্ছ, একদম টাইটলি থাকে। আর স্ক্লেডেন কাইমার ক্ষেত্রে একদমই থাকে না, দেখতে পাচ্ছ, একদম গায়ে গায়ে, এদের মধ্যে কোনো ফাঁকা স্থান নেই। ঠিক আছে, আমি এটাকে আরও সুন্দরভাবে বোঝানোর জন্য না, আমি আরেকটা ছবি নিয়ে এসেছি, এগুলো তো এনসিআরটি ছবি। ঠিক আছে, এগুলো এনসিআরটি ছবি, আমি যেটা নিয়ে এসেছি এরপর দেখো এনসিআরটি নয়, কিন্তু ভালো করে বুঝতে পারবে। দেখো এই ছবিটা দেখো, দেখতে পাচ্ছ এখানে যে ফাঁকা স্থানগুলোর কথা বললাম, এটা হচ্ছে কোলেন কাইমা, এই পার্টটা হচ্ছে কোলেন কাইমা, এটা হচ্ছে কি কোলেন কাইমা, সরি এটা প্যারেন কাইমা, এটা কোলেন কাইমা, আর এটা স্ক্লেডেন কাইমাকে দেখতে পাচ্ছ, এটা দৃঢ়তা প্রদান করে বলে কোষগুলো কেমনভাবে থাকে, দেখো ছবিটা ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, এটা দেখো এই জিনিসটাই এটা লম্বালম্বিভাবে দেখিয়েছে, লঙ্গিচিডুনালভাবে দেখিয়েছে, এই জিনিসটাই এটা লঙ্গিচিডুনাল দেখিয়েছে, এই জিনিসটাই লঙ্গিচিডুনাল দেখালো, বুঝতে পারছো, এখানে ফাঁকা স্থান,
এখানে ফাঁকা স্থান দেখো খুব কম, আর এগুলো এটাতে নেই বললেই চলে একদম। তো এই ছবিটা আমি এই জন্যই রেখেছি যাতে তোমাদের আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো চলো আমাদের সরল স্থায়ী কলার যে 3টে পার্ট ছিল, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, শেষ হয়ে গেছে। এবার আমরা কি পড়বো? জটিল স্থায়ী কলা। দুটো ছিল, কি কি ছিল? জাইলেম আর ফ্লোয়েম, এই দুটো সম্পর্কে জানবো। তাহলে আমাদের টোটাল টিস্যু চ্যাপ্টার কমপ্লিট। আরও কিছু দু একটা জিনিস আছে, সেগুলো আমি লাস্টে বলে দেবো। দেখো দেখো জটিল স্থায়ী কলা, যেটাকে বলা হয় কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, এই জিনিসটা কি একে বোঝার চেষ্টা করো। আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো কলা সম্পর্কে পড়েছি সেগুলো আমরা জানি যে আলাদা আলাদা আলাদাভাবে কোষ থাকে, কিন্তু ওদের যেখানে যে কোষটা থাকে, আমি কি বললাম যে যেখানে যে অর্গানটা থাকে তার মধ্যে যে সেল দিয়ে, সমস্ত কোষ দিয়ে যে একটা কলা তৈরি হয়, সেখানে কিন্তু সমস্ত একই প্রকারের নির্দিষ্ট কোষগুচ্ছের সমন্বয়ে গঠিত। কিন্তু জটিল স্থায়ী কলার ক্ষেত্রে আলাদা। এখানে কি হয় না, জটিল স্থায়ী কলার ক্ষেত্রে আলাদা আলাদা প্রকারের, ঠিক আছে, একাধিক ধরনের কোষের সমন্বয়ে গঠিত হয়। ঠিক আছে, এই কোষসমূহ নিজেদের মধ্যে একটা সমন্বয়ের মাধ্যমে টোটাল একটা কার্যকে সম্পূর্ণ করে। আমি আবার রিপিট করছি যে আমরা অন্যান্য কলার ক্ষেত্রে দেখেছি যে তাদের যে ধরনটা, প্রকারটা তাদের কিন্তু একই টাইপের হয়, কিন্তু জটিল স্থায়ী কলার ক্ষেত্রে সেটা কিন্তু নয়। কোশ্চেন আসতে পারে যে একই প্রকারের নির্দিষ্ট কোষগুচ্ছের সমন্বয়ে গঠিত, সেটা কি? তখন মনে রাখবে যে বাকি যে কলাগুলো আছে তাদের ক্ষেত্রে। কিন্তু জটিল স্থায়ী কলার ক্ষেত্রে একাধিক ধরনের কোষের সমন্বয়ে গঠিত, বিভিন্ন ধরনের কোষ থাকে তার মধ্যে, এই সমস্ত ধরনের কোষ মিলে কার্য সম্পন্ন করে। ঠিক আছে, মনে রাখবে জটিল স্থায়ী কলা কি বললাম, দু প্রকার হয়, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। কি বললাম? জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, যদি প্রশ্ন আসে তোমাদের যে নালিকা বান্ডিল গঠন করতে পারে, নালিকা বান্ডিল গঠন করতে পারে কে? সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা, ভাজক কলা, স্থায়ী কলা, অনেক কিছু দিয়ে দিল। মনে রাখবে এই যে আমাদের জটিল স্থায়ী কলা পড়ছি না, জাইলেম ফ্লোয়েম, এরা কিন্তু উভয়ই নালিকা বান্ডিল গঠন করতে পারে। এবং নালিকা বান্ডিল গঠন করতে পারে বলেই এরা সংবহন কলা হিসাবে কাজ করে। সংবহন মানে বয়ে নিয়ে যাওয়া, পরিবহন করা। আমরা কিছুক্ষণ পর পড়বো জাইলেম কি পরিবহন করে, জল পরিবহন করে, খনিজ লবণ পরিবহন করে। ফ্লোয়েম কি পরিবহন করে, ফুড, খাদ্য পরিবহন করে। এই কারণেই যদি বলে যে তোমাদেরকে আরেকটা কোশ্চেন এখান থেকে আসতে পারে যে স্থলজ পরিবেশে বেঁচে থাকতে পারে উদ্ভিদ কিসের জন্য, কোনো রকম প্রবলেম ছাড়াই বেঁচে থাকতে পারে, কারণ সংবহন কলার উপস্থিতির জন্য। আর সংবহন কলা কারা? এই জাইলেম এবং ফ্লোয়েম মিলে সংবহন কলা তৈরি হয়। ক্লিয়ার? ওকে। আচ্ছা, জটিল স্থায়ী কলার যে যে পয়েন্টগুলো আছে তোমাদের এখানে আমি সব এখানে সব আছে, এখানে পয়েন্টগুলো দিয়ে দেবো, তোমরা পড়ে নেবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা জটিল স্থায়ী কলার প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে জাইলেম সম্পর্কে জানবো। চলো নেক্সট আমরা পড়বো জাইলেম। তোমাদেরকে শর্টে এখানে বলে দিই আমি জাইলেম আর ফ্লোয়েম সম্পর্কে, একটু শর্টে আগে শুনে নাও, তারপর দেখবে। জাইলেম মেনলি 4টে জিনিস দিয়ে তৈরি। কি কি জিনিস দিয়ে তৈরি? এক হচ্ছে ট্রাকিড, চলো বাংলাতে লিখে দিচ্ছি। এক হচ্ছে ট্রাকিড, দুই হচ্ছে জাইলেম বাহিকা, জাইলেম বাহিকা যেটাকে আবার ইংলিশে ভেসেলও বলা হয়। ঠিক আছে, ভেসেলসও বলা হয়। 3 নাম্বার হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, বা শুধু প্যারেনকাইমাও বলা হয়, শুধু প্যারেনকাইমা বলা হয়, কিন্তু এটা জাইলেম, ওই প্যারেনকাইমা কিন্তু নয়, এটা জাইলেম প্যারেনকাইমা। আর 4 নাম্বার মনে রাখবে জাইলেম তন্তু। জাইলেম তন্তুকে ইংলিশে কি বলা হয়? ফাইবার বলা হয়, ফাইবার। তো 4টে জিনিস, ট্রাকিড, জাইলেম বাহিকা বা ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু বা ফাইবার, এই 4টে জিনিস নিয়ে তৈরি হয়। এখানে সবথেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষায় সবথেকে বেশিবার কোশ্চেন এসেছে যে এই 4টের মধ্যে মৃতকে, মনে রাখবে জাইলেমের মধ্যে সবাই মৃত একমাত্র প্যারেনকাইমা ছাড়া, একমাত্র প্যারেনকাইমা ছাড়া, জাইলেম প্যারেনকাইমা এটা ছাড়া জাইলেমের মধ্যে যা কিছু দেখছো, ট্রাকিড দেখছো, ভেসেল দেখছো, জাইলেম তন্তু দেখছো, এই সমস্তটা মৃত, শুধুমাত্র প্যারেনকাইমা ছাড়া, এটাই একমাত্র লিভিং সেল। ক্লিয়ার? আচ্ছা, প্রথমে কিন্তু এগুলো মৃত থাকে না, এগুলো আস্তে আস্তে যখন মানে পরিণতি পায় জাইলেমটা অ্যাকচুয়ালি, তখন এই সবাই মৃত হয়ে যায়, শুধুমাত্র প্যারেনকাইমা ছাড়া। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে জাইলেম স্যার কাজ কি? মনে রাখবে দেখো জাইলেম থেকে জল, জাইলেম জল, জাইলেম ওয়াটার, মনে রাখবে জাইলেম জল মানে জল পরিবহন করে, জল এবং খনিজ লবণ পরিবহন করে, ব্যাস। জাইলেম সম্পর্কে আর কিছু পড়ার নেই। আচ্ছা, ফ্লোয়েমের পার্ট পড়াচ্ছি। ফ্লোয়েমের কোন অংশ মৃত, কী কী পার্ট দিয়ে তৈরি, ফ্লোয়েমটা একবার দেখে নাও। ফ্লোয়েম
কোনো কোনো জায়গায় লেখা আছে যে ফ্লোয়েম 5 প্রকার কোষ দিয়ে তৈরি, সিব কোষ, সিব নল, সঙ্গী কোষ, ফ্লোয়েম তন্তু, ফ্লোয়েম প্যারেনকাইমা। কিন্তু ইংলিশ আমি দেখেছি ওই যেটা সিব কোষ বা সিব নল এটাকে একসঙ্গেই ধরেছে, ঠিক আছে। আমি যদি লিখি সিব কোষ বা সিব কোষ, সিব নল, সঙ্গী কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম তন্তু, ফ্লোয়েম তন্তু, আর হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা। একটা জাইলেম প্যারেনকাইমা আছে, একটা ফ্লোয়েম প্যারেনকাইমা। এখানে মনে রাখবে এই যে সিব কোষ আর সিব নল এদেরকে একসঙ্গে না সিব এলিমেন্ট বলা হয়, ঠিক আছে, সিব এলিমেন্ট বলা হয়। সঙ্গী কোষের ইংরাজি হচ্ছে কম্পেনিয়ন সেল, ফ্লোয়েম তন্তুটাকে কি বলা হয়, ফাইবার, আর জাইলেম প্যারেনকাইমাকে প্যারেনকাইমা বলা হয়। মনে রাখবে এখানে সবাই জীবিত কোষ, যেমন জাইলেমের ক্ষেত্রে ছিল কি সবাই মৃত, শুধু একটা জীবিত প্যারেনকাইমা। এখানে ঠিক উল্টোটা, ফাইবারটা হচ্ছে যেটা ফাইবার আছে কোথায় আমি পয়েন্ট করে দিচ্ছি, এই যে ফাইবার বলতে ফ্লোয়েম তন্তু যে ফাইবার, এটা একমাত্র কি ডেড, এটা মৃত কোষ। বাকি সিব কোষ, সিব নল মানে সিব এলিমেন্ট যেটা আছে বা কম্পেনিয়ন সেল, সঙ্গী কোষ বা প্যারেনকাইমা, এই সবই হচ্ছে লিভিং সেল, সবই হচ্ছে লিভিং সেল। ফ্লোয়েমের কাজ কি, ফ্লোয়েম অর্থাৎ ফুড, এফ দূরে মনে রাখবে, ফ্লোয়েম অর্থাৎ হচ্ছে ফুড, এর হচ্ছে খাদ্য পরিবহন করে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে ভুলে গেছি জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে। ধরো এটা জাইলেম, এটা ধরো ফ্লোয়েম, ঠিক আছে। মনে রাখবে একটা জিনিস তোমরা লক্ষ্য করো না, জাইলেমের কাজ কি হচ্ছে জল পরিবহন করে। আচ্ছা, জল যে পরিবহন করবে, জলটা কোথা থেকে ওঠে স্যার, মূল থেকে ওঠে, এই উপর থেকে নিচে যায়, নিচ থেকে তো উপরে আসে না, উপর থেকে সরি নিচ থেকে উপরে যায়, নিচ থেকে উপরে যায়। তো নিচ থেকে উপরে যাচ্ছে মানে কি, জাইলেমের কাজ হচ্ছে একমুখী, জাইলেমের কাজ হচ্ছে একমুখী, একদিকে যাচ্ছে, কি নিচ থেকে উপর দিকে যাচ্ছে। কিন্তু ফ্লোয়েমের কাজ কি, খাদ্য পরিবহন করা। সাপোজ ধরো এইখানে পাতার মধ্যে কোনো খাদ্য তৈরি হয়েছে, তাকে তো এখানেও পৌঁছাতে হবে, তাকে তো এখানেও পৌঁছাতে হবে, তাকে তো এখানেও পৌঁছাতে, এখানেও পৌঁছাতে, সব জায়গায় পৌঁছাতে হবে। তো এর ফ্লোয়েমের কাজ হচ্ছে উভমুখী, নিচ ওপর পাশ কোনো পার্থক্য নেই। কিন্তু জাইলেমের কাজ হচ্ছে একমুখী। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে কার কাজ একমুখী, মনে রাখবে জাইলেমের কাজ হচ্ছে একমুখী। ক্লিয়ার? তো চলো কী কী পয়েন্টগুলো আছে আমরা একবার দেখে নিই। দেখো এখানে সব লেখা আছে জাইলেম কলা কী কী দিয়ে তৈরি হয়েছে, কোষ প্রাচীর কীরকম, মৃত কোষ, ম্যাক্সিমামটাই মৃত কোষ, ঠিক আছে, সমস্ত কিছু এখানে লেখা আছে, পড়ে নেবে। নেক্সট ফ্লোয়েম কলা 5 প্রকারের জিনিস নিয়ে তৈরি, দেখো সিব কোষ আর সিব নল, এটা কোনো কোনো জায়গায় একটা ধরে, সিব এলিমেন্ট হিসেবে ধরে। সঙ্গী কোষ, ফ্লোয়েম তন্তু, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তুটাই হচ্ছে একমাত্র কি বললাম ডেড সেল, বাকিগুলো সব সজীব, ঠিক আছে। চলো এই যে ফ্লোয়েম তন্তু ছাড়া ফ্লোয়েম কোষে সবই সজীব কোষ। নেক্সট আমাদের আর কি পড়ে আছে, আমাদের টোটাল যত প্রকার কলা আছে, সরলস্থায়ী কলা, জটিল স্থায়ী কলা, ভাজক কলা, এই কলা যা ছিল টোটাল এখানে কমপ্লিট হলো। আর দু একটা এক্সট্রা পার্ট আছে, আমরা দেখে নেবো। দেখো এখানে ছবি, এনসিআরটি ছবি তোমাদের দিয়ে দিয়েছি আমি, এটা হচ্ছে ট্রাকিড, এটা হচ্ছে জাইলেম বাহিকা, এটা হচ্ছে জাইলেম প্যাচাস। ছবিটা দেখে রাখো, মোটামুটি পরীক্ষায় যদি ছবি দিয়ে বলে যে কোনটা জাইলেম প্যারেনকাইমা যেন বুঝতে পারো, এমনটা নয় যে আসবে না, ছবিটা ভালো করে চিনে রাখো। যদি বলে কোনটা জাইলেম বাহিকা, চিনে রাখো এটা জাইলেম বাহিকা, এটা ট্রাকিড। নেক্সট একটা দেখো ফ্লোয়েমের অন্তর্গঠন, বিভিন্ন ধরনের জটিল কলা, এই দেখো সিব প্লেট, সিব নল, ফ্লোয়েম প্যারেনকাইমা, সঙ্গী কোষ, এই সমস্তটা দিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে। এনসিআরটিতে আছে তাই তোমাদের ছবিটা দেখিয়ে রাখলাম, পরীক্ষায় আসতেই পারে। চলো আর কি আছে, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখে নেবো, এনসিআরটিতে আছে তাই পড়বে, এগুলোতে খুব একটা বেশি প্রশ্ন আসে না। অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যে ত্বকের পাতলা অংশের সবচাইতে বাইরের যে স্তরটা দেখতে পায় না, সেটাকে এপিডার্মিস বলে, এপিডার্মিস বা বহিঃত্বক বলা হয়। অতি শুষ্ক পরিবেশে যে সমস্ত উদ্ভিদরা থাকে তাদের ক্ষেত্রে জলের অপচয় বেশি না হয়, জল যাতে খরচা বেশি না হয়ে যায়, সেই জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহিঃত্বক অত্যন্ত পুরু হয়, মোটা হয়। উদ্ভিদের সমগ্র দেহতলটি যে আবরণী দ্বারা আবৃত থাকে তাকে কি বলা হয়, এপিডার্মিস, এপিডার্মিস। এই উদ্ভিদের বিভিন্ন অংশকে রক্ষা করে। কখনো কখনো উদ্ভিদের বায়বীয় অংশে উপস্থিত বহিঃত্বকীয় কোষগুলি প্রায়শই মোম জাতীয় জল প্রতিরোধক পদার্থ নিঃসরণ করে। মোম জাতীয় জল প্রতিরোধক হলে যদি কোনো তুমি পাতার মধ্যে না মোম লাগিয়ে দাও না, সেখান থেকে কিন্তু জল চট করে পাস হবে না। তো সেই হিসাবে এই সমস্ত বায়বীয় মানে উদ্ভিদ যারা আছে তারা কি করে, মোম জাতীয় একটা প্রতিরোধক পদার্থ নিঃসরণ করে যাতে জলের অপচয় বেশি না হয়, ঠিক আছে। জল নিরোধক স্তরটি উদ্ভিদ দেহের জলের অপচয় রোধ করতে, উদ্ভিদকে বাহ্যিক আঘাত এবং পরজীবী ছত্রাকের আক্রমণের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এটা, ঠিক আছে। নেক্সট দেখবো আর কি আছে। নেক্সট বলছে আমরা পাতার বহিঃত্বকে বিভিন্ন স্থানে অসংখ্য ছোট ছোট ছিদ্র পর্যবেক্ষণ করতে পারি।
এইসব ছিদ্রকে বলা হয় পত্ররন্ধ্র। পরীক্ষা যদি কোশ্চেন আসে পত্ররন্ধ্র কি না, পাতার উপরে ছোটো 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 ছিদ্র আছে, সেগুলোকে বলা হয় পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের বৃক্কের আকৃতির দুটি কোষ দ্বারা তোমাদের ছবি দেখাবো এখনই। পত্ররন্ধ্রটা যেখানে থাকে না, সেখানে বৃক্কের আকৃতির দুটো কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। এদিকে রক্ষী কোষ বা প্রহরী কোষ বলা হয়, গার্ড সেল বলে, ইংলিশে বলে গার্ড সেল। এরা বায়ুমণ্ডল উদ্ভিদের মধ্যে গ্যাসীয় আদান প্রদান সক্রিয় ভূমিকা পালন করে। উদ্ভিদের বাষ্পমোচন বা জলীয় বাষ্প হিসেবে জলের নির্গমনকে পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে। এই প্রহরী কোষটা কিন্তু পরীক্ষায় আসে, মনে রাখবেন যে কোথায় থাকে না, পত্ররন্ধ্র যেখানে থাকে তার দুই পাশে থাকে। ছবির মাধ্যমে দেখাচ্ছি তোমাদের, দেখো এখানে ছবিটা লক্ষ্য করো, এখানে ছবিটা দেখো, এই দেখো রক্ষী কোষ, এই দেখো রক্ষী কোষ দেখতে পাচ্ছ। আমি কি বললাম এইমাত্র, এখানে আরেকবার দেখো, বলছে যে পত্ররন্ধ্র যেখানে থাকে তার পাশে থাকে। এই যে পত্ররন্ধ্র যেখানে আছে তার পাশেই দেখো আছে, এই দেখো পত্ররন্ধ্রের পাশে দেখেছো রক্ষী কোষ, এই যে রক্ষী কোষ থাকে, বৃক্কের আকৃতি রক্ষী কোষ থাকে, ঠিক আছে। এটাও এনসিইআরটির ফটো কিন্তু, হ্যাঁ এনসিইআরটির ছবি, তো ভালো করে দেখে রাখো। নেক্সট লাস্ট পয়েন্ট দেখো, বলছে জল শোষণে সহায়ক মূলের বহিঃত্বকীয় কোষগুলো থেকে সাধারণত লম্বা চুলের মতো কতগুলো অংশ নির্গত হয়। এরা মূলের সমগ্র শোষণতলে যথেষ্ট বৃদ্ধি ঘটায়। মরু অঞ্চল উদ্ভিদের মতো কিছু উদ্ভিদের বহিঃত্বকের উপরিভাগে কিউটিন, যদি বলে মরু অঞ্চলে উদ্ভিদের কি থাকে বহিঃত্বকে উপরিভাগে, মনে রাখবে কিউটিন থাকে। এটা কি না, জল যাতে বেশি খরচা না হয়ে যায়, জল প্রতিরোধী একটা রাসায়নিক পদার্থ, ঠিক আছে, মোম জাতীয়। সেই মাত্র বললাম না, যাতে জল বেশি মানে অপচয় না হয়, সেই জন্য এক ধরনের মোম জাতীয় পদার্থ নিঃসরণ করে পাতার মধ্যে, যাতে বেশি জল অপচয় না হয়। তো সেই জন্য ওইটাকে বলা হয় কিউটিন, বলা হয় কিউটিন। মোম জাতীয় পদার্থের পুরো আবরণে আবৃত থাকে। উদ্ভিদের বয়স বৃদ্ধি যত হতে থাকে, প্রতিরক্ষামূলক কলা কিছুটা পরিবর্তিত হয়। কর্টেক্সে উপস্থিত একফালি গৌণ ভাজক কলা কিছুটা কোষস্তর তৈরি করে। এই কোষস্তর থেকে কর্ক গঠিত হয়। কর্ক পড়েছিলাম মনে আছে তোমাদের, যখন কোষ আবিষ্কার কথা বলেছিলাম, ওগুলো কী বলেছিলাম, কর্কের মধ্যে যে রবার্টো কোষ আবিষ্কার করেছিল সেটা কী ছিল, মৃত ছিল না। এই দেখো কর্কের কোষগুলো মৃত, কোষান্তর স্থানবিহীন, কোনো কোষান্তর স্থান থাকে না, কোনো ইন্টারসেলুলার স্পেস থাকে না এর মধ্যে, একদম ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে, একে অপরের সঙ্গে পুরো চিপকে থাকে, কোনো ভেতর ইন্টারসেলুলার স্পেস থাকে না। এদের প্রাচীরে সুবেরিনও থাকে, যদি বলে এদের প্রাচীরে কি থাকে না, সুবেরিন, ঠিক আছে, যার জন্য এদের কোষ প্রাচীর গ্যাস ও জল অভেদ্য। গ্যাস জল কোনোটাই কিন্তু প্রবেশ করতে পারবে না বা বেরোতে পারবে না, অভেদ্য একদম, ঠিক আছে। চলো এটা একটা ছবির মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এই হচ্ছে সেই ফটো, এনসিইআরটিওয়ালা কর্কোষ। কর্কের কোষগুলো মৃত বললাম, বিদারিত এপিডার্মিস, প্রতিরক্ষামূলক কলা, বাস দেখে রাখো, এখান থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না। তো চলো তোমাদের প্ল্যান্ট টিস্যু তোমাদের এখানে শেষ হয়ে গেল। আশা করি তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা ভালো করে রিভিশন দাও। আমি এর মধ্যে সমস্ত কিছু একদম কম্প্যাক্টভাবে রেখেছি, সমস্ত নোট, এনসিইআরটি, সমস্ত ফটো তোমাদেরকে বোঝানো যতটা আমার পক্ষে পসিবল সমস্তভাবে বুঝে। তোমরা শুধু রিভিশন দাও, খাতায় ভালো করে নোট বানাও, দিয়ে দেবো এটা আমি টেনশনে, টেলিগ্রামে দিয়ে দেবো। কিন্তু তোমাদের কী হবে, খাতার মধ্যে নোট বানাও। খাতার মধ্যে নোট বানালে কী হবে, তোমাদের পরীক্ষার সময় রিভিশন দিতে পারবে, বা নোট যখন বানাবে তোমাদের ম্যাক্সিমামটাই পড়া হয়ে যাবে, ঠিক আছে। তো যদি কোথাও কোনো সমস্যা থাকে তোমরা কী করবে, সিম্পল কমেন্ট বক্সে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমাদের যদি কোনো, আচ্ছা আরেকটা কথা বলে দিই, আমাদের বারবার বলছো না স্যার গ্রুপ ডির পেড কোর্স, গ্রুপ ডির পেড কোর্স, আমি বলছি বারবার যে গ্রুপ ডির কোনো পেড কোর্স নেই, এখানেই তোমাদের পড়াচ্ছি। গ্রুপ ডির আমাদের ম্যাক্সিমাম যে টাইমটা যাচ্ছে না বই তৈরিতে ভাই, তোমাদের জন্য গ্রুপ ডির একটা ভালো বই বানাচ্ছে। 101টা শিফট যে পরীক্ষায় কোশ্চেন হয়েছে না, তার উপরে ম্যাথ এবং সায়েন্সের সম্পূর্ণ বাংলা ভাষাতে একদম শিফট ওয়াইজ বই নিয়ে আসছি। এই বইটাতে আমাদের প্রচুর সময় যাচ্ছে, সেই জন্য মেনলি ক্লাসগুলো একটু হচ্ছে। তো যতটা সময় আমি দেওয়ার চেষ্টা করছি, সেই জন্য এখনও পর্যন্ত গ্রুপ ডির কোনো পেড কোর্স আনিনি, তবে খুব তাড়াতাড়ি আমার তোমাদের জন্য পেড কোর্সের ব্যবস্থা করব। কিন্তু এই মুহূর্তে তোমরা এখানে ক্লাস করো, ক্লাস তো ভালো করাচ্ছে এখানে, না অসুবিধা কী আছে, এখান থেকে পড়ো, যখন আসবে, ঠিক আছে। এরপরও যদি কারো ডিমান্ড থাকে না স্যার আমার পেড কোর্স চাই, সেক্ষেত্রে আমাদের অর্জুন ব্যাচ অ্যাভেলেবেল আছে। যে কোনো এক্সামের জন্য তোমরা এটা নিয়ে নাও, তোমাদের যে কোনো এক্সাম ক্লিয়ার হয়ে যাবে, সমস্তের মধ্যে ম্যাথামেটিক্স, জেনারেল সায়েন্স, রিজনিং, জেনারেল নলেজ সমস্ত কিছুর মধ্যে রয়েছে, ঠিক আছে। আর যদি মনে করো স্যার আলাদাভাবে নেবো, শুধু সায়েন্স পড়ো 399 টাকায়, 599 টাকায় ম্যাথ, 299 টাকায় জিকে, তো প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাচও আছে, তোমরা আলাদাভাবেও নিতে পারো, ঠিক আছে। আবারও বলছি আমাদের সমস্ত বই অ্যাভেলেবেল আছে। 2026-এর নতুন প্রিভিয়াস ইয়ারের বই চলে এসেছে সম্পূর্ণ বাংলা ভাষায়। তোমরা 2026-এর নাও, 2016 থেকে 22 নাও, যে কোনো বই নাও, জাস্ট এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ করবে, আমি এখানে কিউআর কোড দেবো, পেমেন্ট করবে, স্ক্রিনশট দেবে, ওখানে অ্যাড্রেসের ফরম্যাট দেবো, এখান থেকে সব হয়ে যাবে। কোনো এনকোয়ারি থাকলে কল করো, আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ করলে রানিং রিপ্লাই পাবে। আর হচ্ছে এই ইনস্টল করবে এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন, এখান থেকেও তোমরা বই অর্ডার করতে পারো বা পেড কোর্স নিতে পারো, ঠিক আছে। সব থেকে বেটার তোমরা যদি এই নাম্বারে অর্ডার করতে পারো বা ওখান থেকেও নিতে পারো, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। তো ক্লাস কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমরা কমেন্ট বক্সে, ঠিক আছে। যদি ভালো লাগে জানিও স্যার ভালো লাগছে, যদি কোথাও কিছু প্রবলেম হচ্ছে সেটাও বলবে। তো ঠিক আছে, পরের ক্লাসে আমরা এটাই প্ল্যান্ট টিস্যু শেষ করলাম, পরের ক্লাসে আমরা
অ্যানিম্যাল টিস্যু। আচ্ছা আরেকটা কথা, আজকে তো ফ্রাইডে, স্যাটারডে সানডে এই দুদিন না ক্লাস আমি অফ রাখবো, ঠিক আছে? মানে এমনি রবিবারটা অফ থাকে, আমি স্যাটারডে সানডে দুদিন দেখছি চেষ্টা। স্যাটারডে তোমাদের অফ থাকবে না, আমি এই সপ্তাহটা অফ রাখছি বা নেক্সট উইকটা অফ রাখবো, একটাই কারণ তোমাদের এই বইয়ের কাজের জন্য। এই বইয়ের কাজের প্রচণ্ড প্রেশার, তো সেই জন্য এই স্যাটারডেতে আমি ক্লাস নেবো, আবারও বলছি সানডেটা শুধু অফ রাখবো তোমাদের একদিন রিভিশনের জন্য, ঠিক আছে? তো স্যাটারডে সানডে আমি তোমাদের জন্য আবার নেক্সট যে সানডে আছে না, বা এইবারের সানডে বা নেক্সট সানডে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আসছে খুব তাড়াতাড়ি, একদম ফ্রি অফ কস্টে একটা জিনিস চিন্তা ভাবনা করছি তোমাদেরকে যদি প্রোভাইড করতে পারি আমি, সেটা আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? তো এই স্যাটারডে সানডে মানে কাল আর পরশু কিন্তু ক্লাস অফ থাকবে, ঠিক আছে? কিন্তু আবারও বলছি নেক্সট উইক থেকে বা তার পরের উইক থেকে কিন্তু স্যাটারডেটা অফ থাকবে না, আমি ক্লাস রাখবো, সানডেটা শুধু তোমাদের রিভিশনের জন্য দেবো। এবারে স্যাটারডে সানডে তোমাদের বইয়ের কাজ করবো, সেই জন্য এই দুদিন বন্ধ থাকবে। ওকে, চলো পরের নেক্সট ক্লাসে আমরা অ্যানিম্যাল টিস্যু, প্রাণী কলা, এই চ্যাপ্টারটা কমপ্লিট করবো। ওকে, বাই।